আমরা ঢাকা শহরে মানে আমার বাবা অনেক কিছু করেছেন যার জন্য আমরা ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুলগুলোতে পড়েছি। বিদেশেও সবচেয়ে মানে বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে গেছি। কিন্তু আমার বাবা কিন্তু ফরিদপুর সদরে জেলা স্কুলে পড়েছেন। ফরিদপুর সদরে জেলা স্কুলে পড়ে, ঢাকাও না ভাই, ঢাকা না, রাওয়ালপিন্ডি না, করাচি না, ফরিদপুর সদর জেলা স্কুলে পড়ে একটা বাচ্চা অল পাকিস্তান ইংলিশ ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হাইয়েস্ট র্যাঙ্কড। মানে এইটা আসলে একটা বয়স হওয়ার আগে বুঝতে পারিনি যে মানে আমার বাবা আসলে কত মেধাবী ছিলেন। যে মানে পাকিস্তানের পুরা পাকিস্তান, পূর্ব পশ্চিম মিলিয়ে পুরা পাকিস্তানের ফরিদপুরের জেলা স্কুলের একটা ছেলে এত মেধাবী যে পুরো পাকিস্তানে হাইয়েস্ট র্যাঙ্কড হয়েছে। অনেকের কাছে শুনি, তারা মনে করেন যে আমি হয়তো বিদেশে অনেক সময় কাটিয়েছি, বা সেটা কাটিয়েছি, কিন্তু আমি বড় বিদেশে হইনি। মানে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রথম বিদেশ গেছি, তারপর অন অ্যান্ড অফ 15 বছর মতো আমি বিদেশ ছিলাম। বাট তাছাড়া কিন্তু মানে পুরো জীবনটাই, মানে ওই 15 বছরের আগে পরে পুরো টাইমটাই আমি দেশেই। সো অনেক 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 গল্প আছে। সো এক্স্যাক্টলি কোন জিনিসগুলো, যেমন মনে করেন আমার, আপনি যদি মানে আমাকে জাস্ট র্যান্ডম কথা বলতে বলেন, তাহলে আমার অনেক গল্প, যে জিনিসগুলো মনে করেন আমার 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 মনে হয় স্পেশালি, মানে আমি আমার আমার নিজেতে পরে আসি, মানে আমার নিজের বিষয় আর একটু পরে আসি। ছোটবেলা থেকে আমার বাবার অনেক কিছু দেখা, অনেক কিছু জানা, অনেক কিছু না বোঝা, বড় হয়ে বোঝা, এগুলোর অনেক গল্প আছে। তো যেমন মনে করেন, আমি যদি শুরু করি, আমি আমার ছোটোবেলায় আমার বাবা বলতেন, আমার বাবা আসলে বলতেন না, আমার দাদা দাদি উনাদের কাছে প্রথম শুনেছি। আমি তখন মনে করেন 7-8 বছর বয়স, 7-8 বছর বয়স। আমি নতুন নতুন স্কুলে ক্লাস 1-2-তে পড়ি বা এরকম কিছু, বা 2-3-তে পড়ি, এক্স্যাক্টলি ভুলে গেছি। তখন আমি বয় স্কাউট করতাম, স্কাউটিং। সো আমি বয় স্কাউট ছিলাম, স্কাউটিং করতাম। তো স্কাউটিং এক এক জায়গায় যাই। তো তখন ওই যে প্রথম প্রথম যখন যাই, তখন আমার দাদি গল্প শোনাতেন যে আমার বাবা স্কাউটিং করতেন না, কিন্তু আমার বাবা অল পাকিস্তান, মানে পাকিস্তান আমলে তো অল পাকিস্তানের ডিবেট করতেন, ইংলিশ ডিবেট করতেন। তো অল পাকিস্তান ইংলিশ ডিবেটের জন্য ওনার অনেক জায়গায় যেতে হতো। উনি যখন ছোটো, ওরকম উনি যখন মানে আমার মতো 7-8 বছর বয়স না, বাট হয়তো 15-16 বা 12-15 বছর বয়স, উনি অল পাকিস্তান ডিবেট কম্পিটিশনে পুরো পাকিস্তানে যেতেন, মানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সব জায়গায় অনেক যেতেন। তো এইগুলো গল্প শুনতাম। এবং তখন আমার বাবা অল পাকিস্তান ডিবেটিং টুর্নামেন্টে একদম টপ র্যাঙ্কড হয়েছিলেন, একদম মানে হাইয়েস্ট র্যাঙ্কড হয়েছিলেন অল পাকিস্তান ডিবেটিংয়ে, ইংলিশ ডিবেটিং। তো তখন শুনতাম, হ্যাঁ লাইক আচ্ছা চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে, অনেক টপ র্যাঙ্কড হয়েছে। পরে একটা বয়স হওয়ার পর মাথায় মানে চিন্তা হলো যে ওয়েট এ মিনিট, আমরা ঢাকা শহরে মানে আমার বাবা অনেক কিছু করেছেন যার জন্য আমরা ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুলগুলোতে পড়েছি। বিদেশেও সবচেয়ে মানে বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে গেছি। কিন্তু আমার বাবা কিন্তু ফরিদপুর সদরে জেলা স্কুলে পড়েছেন। ফরিদপুর সদরে জেলা স্কুলে পড়ে, ঢাকাও না ভাই, ঢাকা না, রাওয়ালপিন্ডি না, করাচি না, ফরিদপুর সদর জেলা স্কুলে পড়ে একটা বাচ্চা অল পাকিস্তান ইংলিশ ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হাইয়েস্ট র্যাঙ্কড। মানে এইটা আসলে একটা বয়স হওয়ার আগে বুঝতে পারিনি যে মানে আমার বাবা আসলে কত মেধাবী ছিলেন। যে মানে পাকিস্তানের পুরা পাকিস্তান, পূর্ব পশ্চিম মিলিয়ে পুরা পাকিস্তানের ফরিদপুরের জেলা স্কুলের একটা ছেলে এত মেধাবী যে পুরো পাকিস্তানে হাইয়েস্ট র্যাঙ্কড হয়েছে। সো এই যে এরকম অনেক আমার বাবার ছোটোবেলার, যেমন আমার বাবার ছোটোবেলার একটা গল্প আছে। উনি যখন অনেক ছোট স্কুলে, তো উনি ভালো স্টুডেন্ট ছিলেন। তো আর আমাদের দেশে, আমি নিজেও আমার স্কুলে এটা দেখেছি, যেহেতু আমি নিজেও ভালো স্টুডেন্ট ছিলাম, যে ভালো স্টুডেন্টদের সব টিচার একটু এক্সট্রা আদর করে, স্কুলের প্রিন্সিপাল আলাদা করে ভালো করে চিনে, অন্য সব ছাত্রছাত্রীরাও আসলে একটু ভালো চোখেই দেখে। মানে কেউ তাদের সাথে দুষ্টামি কম করে বা তাদেরকে টিজ কম করে, মানে ভালো ছাত্র হলে। মানে আপনি মনে করেন ছেলেদের ভিতরে ফিজিক্যালি যদি একটু দুর্বল হয়, একটু টিজ করে না, ভালো ছাত্রদের কিন্তু কেউ বেশি টিজ করে না। অ্যাটলিস্ট আমাদের সময় ছিল না, আমার বাবার সময়। সো আমার বাবার একটা মজার গল্প আছে যে আপনার ইস্ট পাকিস্তানের যে গভর্নর, তৎকালীন গভর্নর, আপনার ফরিদপুর ভিজিটে গেছেন। তো আমার বাবা যেহেতু ইংলিশ ডিবেটার ছিলেন, ইংলিশে খুব সুন্দর কথা বলতেন। তো মানে ফরিদপুরের আপনার তখন তো বোধহয় সাব ডিভিশন বলতো এটাকে, হ্যাঁ, তো ফরিদপুর সাব ডিভিশনের যে ইনচার্জ, হ্যাঁ,
তারা মানে বাচ্চা খুঁজছে যে মানে লাইক যে গভর্নরের সামনে কাকে প্লেস করবে। তো অবভিয়াসলি আমার বাবা লাইক আল্লাহর রহমতে দেখতে ছোটোবেলার ছবি দেখলে বুঝবেন খুব খুব কিউট ছিল। হ্যাঁ, তো কিউট একটা বাচ্চা ইংরেজিতে এত সুন্দর কথা বলে, সো আমার বাবাকে নিয়ে আসছে আর কি গভর্নরকে এসে গ্রিট করবার জন্য। তো এই যে আপনার গভর্নরকে গ্রিট করার সময় হয়তো ওনাকে স্কুল থেকে কেউ শিখিয়ে দিয়েছিলেন সেটা আমি জানি না, বাট গভর্নরকে যখন গ্রিট করার জন্য নিয়ে আসছে, গভর্নরকে গ্রিট করে উনি প্রথম কথা বলেছেন ফার্স্টে যে অনারেবল গভর্নর, আওয়ার স্কুল নিডস রেনোভেশনস, আমার স্কুলের রেনোভেশন লাগবে, আপনার কাছে আমাদের আর্জি স্কুলের রেনোভেশন করে দিতে হবে। মানে সর্ট অফ এই যে জেলা প্রশাসক টশাসক এরা সব বা সাব ডিভিশন প্রশাসক টশাসক এরা সব ঘাবড়ে গেছে, মানে এই বাচ্চা কী বলে, একে তো গভর্নরের সামনে আনছি ফুল দেওয়ার জন্য, ইংরেজিতে দুটো কথা বলার জন্য, জাস্ট গ্রিট করার জন্য। বাট সে এবার এই যে এত অল্প বয়সে সে গভর্নরের সামনে মানে, এবং এগেন মানে এটা ঢাকা শহরের ছেলে না, ফরিদপুরের একটা বাচ্চা, গভর্নর আসছে, নিশ্চয়ই আশেপাশে মুরব্বীদের দেখেছে, সবাই কাঁপছে ভয়ে, গভর্নর আসছে। তো এরকম একটা অবস্থায় এতটুকু একটা বাচ্চা সে এই গভর্নরের সামনে সুন্দর করে বলছে যে আমার স্কুলে রেনোভেশন লাগবে, আপনার কাছে আর্জি রেনোভেশন করে দিতে হবে। মানে মানে খুব ছোটোবেলা থেকেই ওনার মেধা, ওনার এই যে কিছু এগুলো আসলে কারিজমার অংশ, এটা জাস্ট নর্মাল যে কোনো কারো দ্বারা এগুলো সম্ভব না। এই জিনিসগুলোর মানে ওনার ছোটোবেলার গল্প, ওনার বড়োবেলার গল্প, এগুলো গল্প শুনতে শুনতে আমরা বড়ো হয়েছি। সো যেহেতু শুনতে শুনতে বড়ো হয়েছি, আমার মনে হয় আমাদের উপরে অনেক এফেক্ট করেছে। আমরা জীবনে যাই করেছি, যেমন মনে করেন আমি স্কুলে আল্লাহর অশেষ রহমতে সবসময় ভালো ছাত্র ছিলাম, এবং আমি কয়েক বছর আগে, সো আমি স্কুল পাশ করি 91-92 সালে স্কুল পাশ করি। সো স্কুল সেই 91-92 সালে পাশ করেছি। তো আমি যে স্কুলে পড়তাম ঢাকায়, সেই স্কুলের একটা রিইউনিয়ন হয়েছিল 5-7 বছর আগে, কোভিডের আগে, হয়তো 17-18 সাল, এক্স্যাক্টলি ভুলে গেছি, কোভিডের আগে রিইউনিয়ন হয়েছিল। সেই রিইউনিয়নে দাওয়াত জানিয়েছেন, গেছি, এবং ওখানে যে ওদের বড় একটা অডিটোরিয়াম আছে স্কুলের, সো অডিটোরিয়ামে অনেক ঝুলানো, ওই যে গ্রেড প্ল্যাকার্ড ঝুলানো আর কি, সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের নাম টাম দিয়ে আর কি ঝুলানো। তো আমি খেয়াল করে দেখলাম যে সেই ওই যে এই 91-92-তে ছেড়েছি, আমার নাম এখনও বোর্ডে আছে, মানে এই আল্লাহর রহমতে আর কি এতটাই ভালো করতে সক্ষম হয়েছিলাম। তো এই যে এইগুলোতেও স্কুলেও ভালো করা যায় বা এই জিনিসগুলো, এগুলোর অনুপ্রেরণা কিন্তু বেশিরভাগ সময় আমার বাবা ছিলেন। যে মানে উনার যে গল্পগুলো শুনেছি, উনি যে উনার মতো করতে পারিনি ভাই, কিন্তু উনি এতটা করেছেন যে ওটাতে অনুপ্রাণিত হয়ে অল্প একটু হলেও করেছি। আপনার স্ত্রী এবং সন্তানদের নিয়ে কিছু বলুন। আমার স্ত্রী এবং সন্তান, দেখেন আমি যা কিছু করি মানে আমি আপনার এই যে আমার গবেষণা বলেন, রাজনীতি বলেন, যেটা বলেন না কেন, সব কিছুর বিশালভাবে অংশ আমার সহধর্মিনী, আমার স্ত্রী। আপনি হয়তো জানেন উনি নিজে একজন অত্যন্ত সাকসেসফুল একজন আইনজীবী। উনি যদিও আপনার কর্পোরেট কোম্পানি আইন করেন, সো মানে বড় বড় ব্যবসার জন্য উনি আসলে লড়ে থাকেন, বাট উনি ওটার বাইরে উনিও কিন্তু জনগণের অধিকারের জন্য অনেক কাজ করেন। সো বাংলাদেশে এখন অনেকগুলো আইন আছে, এই যে স্পেশালি স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলো আইন আছে যেগুলো তৈরি হয়েছে ওনার কারণে। সো উনিও একভাবে আমার অনুপ্রেরণা, যে উনি যেভাবে ওনার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। এবং আজ পর্যন্ত যত কিছু রাজনীতিতে তো অনেক কিছু করতে হয়েছে, অনেকবার ধাওয়া খেয়েছি, দেশ থেকে বের করে দিয়েছে, তুলে নিয়ে গেছে, এরকম অনেক ঘটনা তো ঘটেছে। একবারও এরকম কখনো হয়নি যে উনি পুরোপুরিভাবে আমাকে সাপোর্ট করেননি, কখনো হয়নি। লাইক না, কি লাগবে আমার থেকে, কি লাগবে তুমি শুধু বলে দেবে। এবং কোনো সময় আমি যদি কোনো মুশকিলে পড়ি, আমি প্রথম কিন্তু ওনার সাথে বসি আলোচনায় যে এটার সলিউশন কি হতে পারে। কারণ আপনি যখন একটা ভালো আইডিয়া চান, আপনার আসলে জ্ঞানী মানুষের সাথে বসতে হবে। এবং আমার সবচেয়ে কাছের সবচেয়ে জ্ঞানী মানুষ আমার স্ত্রী। আর সন্তানরা তো ভাই, তারা তো জীবন। সো না, দিনের শুরু তাদের হাসি মুখ দেখে শুরু করতে চাই, দিনের শেষটা তাদের হাসি মুখ দেখে তারপর সর্ট অফ নিদ্রা জানে যেতে চাই। সো সন্তানরা পুরা জীবন, মানে এটার কোনো ডেফিনিশন নাই। আমার 2 কন্যা সন্তান, বড়জন আপনার ক্লাস 7 শেষ করছে এখন, আর ছোটজন ক্লাস 2 শেষ করছে এখন। তারা ওই যেটা এর আগে আপনাকে বলছিলাম যে মানে 2009 সালে বড়জনের জন্ম, ওনার জন্মের জন্যই আমাদের দেশে ফিরে আসা। সো এই যে বাংলাদেশে যে আমি, সো এগেন আপনি যদি বলেন যে রাজনীতিতে কিভাবে আসলেন,
একটা আসার বড় কারণ কিন্তু আমার সন্তান, কারণ সে না হলে আমি হয়তো ওই বছর দেশে, ওই সময় দেশে ফিরে আসতাম না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন।